ভারতবর্ষে যতগুলি মা কালীর মন্দির আছে তাদের মধ্যে বলতে গেলে কলকাতার দুটি মন্দিরই সবথেকে বেশি জনপ্রিয়। তাদের একটি কালীঘাট, অন্যটি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির নির্মাণ করেছিলেন রানী রাসমণি। মন্দিরের পূজারী ছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আর তাঁর শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তাই এই মন্দির বিখ্যাত হবে নাই বা কেন? যেমন বিখ্যাত মন্দিরের প্রতিষ্ঠাতা, তেমনি বিখ্যাত তাঁর পূজারী, আর তেমনি বিখ্যাত পূজারীর শিষ্য। তাহলে সেই মন্দির বিখ্যাত না হয়ে কোথায় যায়? আসুন আজ এই মন্দির সম্পর্কে কিছু জানা ও কিছু অজানা কথা জেনে নিই। আচ্ছা, বলতে পারেন আজ এত বছর পার করে এসেও দক্ষিণেশ্বর কালী মন্দির কিন্তু একচুলও হেলে পড়েনি। কারণটা কি? অনেকে একে মায়ের মহিমা বলেন, তবে কি এই ভক্তির আড়ালে লুকিয়ে রয়েছে কোনো বৈজ্ঞানিক আশ্চর্য যা আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিংকেও টেক্কা দিতে পারে? নাকি আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের এক আশ্চর্য মেলবন্ধনে তৈরি এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির? শোনা যায় এই মন্দিরের জমির নিচের একাংশে মুসলিম কবরস্থান ছিল এককালে। সত্যিই কি তাই? এই স্থানটির মাহাত্ম্যই বা কী? আসুন আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আজকের ভিডিওতে থাকছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের কিছু কথা। আসুন তাহলে শুরু করা যাক। দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু একদিনে তৈরি হয়নি। বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়ে 8 বছরের দীর্ঘ লড়াইয়ের পর এই মন্দির তৈরি হয়েছিল। রানী রাসমণি বিধবা নারী ছিলেন। বংশগত দিক থেকে অপেক্ষাকৃত নিচু জাত বলে ব্রাহ্মণদের অনেক কটু কথা তাকে সইতে হয়েছে। তাছাড়াও হাজার হাজার বাধা এসেছে প্রতিটি ক্ষেত্রে। এই মন্দির তৈরির কাহিনী নিয়ে বহু অলৌকিক ঘটনা লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়। তেমনই একটি কাহিনী রয়েছে শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে। লোকমাতা রানী রাসমণি নাকি এই নিস্তারিণী মন্দিরের মায়ের মূর্তি দেখেই ভবতারিণী মায়ের মূর্তি গড়েছিলেন। আজ আসুন জেনে নিই সেই কাহিনী। তখন রানীমার দু চোখের পাতা এক হবার জো নেই। সর্বদা তার মনে কিভাবে মায়ের মন্দির প্রতিষ্ঠিত করবেন সেই চিন্তা। সব কাজ একা সামলাচ্ছেন। তখন মন্দিরের জন্য জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদিন খুঁজতে খুঁজতে তিনি বজরায় করে গঙ্গা বক্ষ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শেওড়াফুলি ঘাটের পাশ দিয়ে যেতে ঘাটের দিকে চোখ আটকে যায় তার। ছোট্ট একটি মেয়ের লাল পাড় সাদা শাড়ি পরে তাকে হাতের ইশারায় ডাকছে। রানীমা ঘাটে নেমে সেই মেয়েটির পিছু পিছু গেলেন নিস্তারিণী মন্দিরে। সেখানেই সেই ছোট্ট মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রানীমা অবাক হয়ে দেখলেন নিস্তারিণী মায়ের মুখের আদলের সঙ্গে অবিকল মিলে যায় সেই ছোট্ট মেয়েটির মুখ। মায়ের মুখাবয়ব ভীষণ পছন্দ হলো রানীমার। তিনি ঠিক করলেন মায়ের এই রূপকেই তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিষ্ঠা করবেন। যেই ভাবা সেই কাজ। এরপর এই স্থানে নিস্তারিণী মায়ের আদলেই নাকি ভবতারিণী মায়ের মূর্তি তৈরি করা হয়েছিল, এমনটাই জনশ্রুতি শোনা যায়। 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের মূর্তিটি প্রতিষ্ঠা হয়। প্রসঙ্গত বলে রাখি, শেওড়াফুলির নিস্তারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা হরিশ্চন্দ্র রায়। আজ থেকে প্রায় 179 বছর আগের কথা। সালটা 1847। কলকাতার যানবাজারের প্রতাপশালী জমিদার লোকমাতা রানী রাসমণি প্রস্তুতি নিচ্ছেন কাশী তীর্থে যাওয়ার। 24টি নৌকোয় আত্মীয় স্বজন, দাস দাসী এবং প্রচুর রসদ বোঝাই করা হয়েছে। কাশীতে মা অন্নপূর্ণাকে দর্শন করতে যাওয়ার বাসনা রানীমার মনে। কিন্তু যাত্রার ঠিক আগের দিন রাতে ঘটল একটি অলৌকিক ঘটনা। রানী রাসমণি স্বপ্নাদেশ পেলেন।
মা অন্নপূর্ণা তাকে বললেন, কাশী যাবার প্রয়োজন নেই, গঙ্গার তীরেই আমার মূর্তি স্থাপন করে পূজার ব্যবস্থা করো, সেখানেই আমি তোমার পূজা গ্রহণ করব। পরদিন সকালেই রানীমার নির্দেশে কাশী যাত্রা বাতিল হলো। শুরু হলো গঙ্গার তীরে মায়ের মন্দির স্থাপনের জন্য উপযুক্ত জমির খোঁজ। হুগলি নদীর দুই তীর বরাবর বহু জমি দেখা হলো, কিন্তু রানীমার মনের মতো হচ্ছিল না। অবশেষে খোঁজ মিলল একটি বিশেষ জমির। দিনটি ছিল 1847 সালের 6ই সেপ্টেম্বর। কলকাতার কাছেই হুগলি নদীর পূর্ব তীরে দক্ষিণেশ্বর গ্রামে সেই জমিটির হদিশ পাওয়া গেল। জমির মালিক ছিলেন একজন ব্রিটিশ ব্যবসায়ী, মিস্টার জেমস হেস্টি। জমিটির আয়তন ছিল প্রায় 60 বিঘা, অর্থাৎ 20 একর। রানী রাসমণি তৎকালীন 42,500 টাকার বিনিময়ে এই জমিটি কেনেন। কিন্তু চমকে দেওয়ার মতন তথ্যটি এখানেই লুকিয়ে আছে। এই 20 একর জমির দুটি অংশ ছিল। একাংশে ছিল ইউরোপীয়দের একটি বাগান, যা স্থানীয়দের কাছে সাহেব বাগিচা নামে পরিচিত ছিল, আর অন্য একটি বড় অংশ ছিল একটি পরিত্যক্ত মুসলিম গোরস্থান বা কবরস্থান। 19 শতকের চরম রক্ষণশীল হিন্দু সমাজ, জাতপাত আর ছুঁতমার্কের প্রবল দাপট তখন। সেখানে একজন জমিদার হয়ে মা কালীর মতন জাগ্রত দেবীর মন্দির বানানোর জন্য রানী রাসমণি কেন একটি মুসলিম কবরস্থান বেছে নিলেন? এর পেছনে কি ছিল কোনো গভীর কারণ? ইতিহাস এবং হিন্দু ধর্মতত্ত্ব বলছে এর পেছনে ছিল এক অসামান্য দূরদর্শিতা এবং নিখুঁত বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যুক্তি। কী সেই যুক্তি? আসুন জেনে নিই। তন্ত্রশাস্ত্র অনুযায়ী শক্তি সাধনা বা মা কালীর উপাসনার জন্য সবথেকে পবিত্র এবং উপযুক্ত স্থান হল শ্মশান বা গোরস্থান। এই 60 বিঘা জমিটির ভৌগোলিক আকার ছিল ঠিক একটি কচ্ছপের পিঠের মতন। হিন্দু তন্ত্রে একে বলা হয় কূর্মপৃষ্ঠ। মুন্ডমালা তন্ত্র মতে গঙ্গার তীরে কূর্মপৃষ্ঠ শ্মশান বা কবরস্থান হল সাধনার জন্য সিদ্ধপীঠ। এই স্থানে সাধনা করলে সাধক দ্রুত সিদ্ধিলাভ করেন। রানী রাসমণির আধ্যাত্মিক গুরুরা যখন এই জমির কথা জানতে পারেন, তখন তারা নিশ্চিত করেন যে মা ভবতারিণীর মন্দির স্থাপনের জন্য গোটা বাংলায় এর চেয়ে আদর্শ স্থান আর হতেই পারে না। রানী রাসমণি কোনো জবরদখল করেননি। তিনি ন্যায্য মূল্যে জমিটি কেনেন এবং সেখানে থাকা পুরনো কবরগুলো কোনো অবমাননা না করে অত্যন্ত সাবধানে তন্ত্রের সমস্ত নিয়ম মেনে মন্দিরের নকশা তৈরি করান। দীর্ঘ 8 বছর ধরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই সুবিশাল মন্দির প্রাঙ্গণ। ইংরাজির 1855 সালের 31শে মে এবং বাংলার 1262 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ একটি ঐতিহাসিক দিন। দিনটি ছিল বৃহস্পতিবার, পুণ্য স্নানযাত্রা তিথি। এই দিনেই মহা সমারোহে মন্দিরে মা ভবতারিণীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রথম প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন রামকুমার চট্টোপাধ্যায় এবং পরবর্তীতে তাঁর ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায়, যাকে আজ সমগ্র বিশ্ব চেনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজেও বহুবার এই জমির প্রশংসা করেছেন এবং তন্ত্রমতে এই কবরস্থানের আধ্যাত্মিক শক্তির কথা স্বীকার করে সেখানেই তার সাধনার চরম শিখরে পৌঁছেছেন। দক্ষিণেশ্বর মন্দিরের জমির একাংশ যে পূর্বে মুসলিম গোরস্থান ছিল, এটি কোনো গুজব বা বিতর্ক নয়। এটি একটি প্রমাণিত ঐতিহাসিক সত্য। কিন্তু এর মধ্যে কোনো ধর্মীয় সংঘাত নেই, বরং এটি প্রমাণ করে রানী রাসমণির অসীম দূরদর্শিতা এবং তন্ত্রশাস্ত্রের প্রতি তার গভীর বিশ্বাসকে। এটি বাংলার সেই গর্বের ইতিহাস যেখানে আধ্যাত্মিকতার কাছে সমস্ত ভেদাভেদ, ধর্মীয় গোঁড়ামি আর ছুঁতমার্ক চিরতরে মুছে গিয়েছিল।
আজকের দিনে দাঁড়িয়ে রানী রাসমণির এই সাহসিকতা এবং দূরদর্শিতা সত্যিই আমাদের অবাক করে, তাই নয় কি? আপনার কি মনে হয়? এবার শুনুন, আজ এত বছর পার করে এসেও দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির এক চুলও কেন হেলে পড়েনি। ভেবে দেখুন তো, গঙ্গার ধারের সেই ভেজা স্যাঁতস্যাঁতে বালি আর কাদামাটি, যেখানে একটা সাধারণ কংক্রিটের বাড়ি কয়েক দশক গেলেই নোনা ধরে ক্ষয়ে যেতে শুরু করে, সেখানে এত বছর ধরে কি অবলীলায় দাঁড়িয়ে আছে 100 ফুটের এক বিশাল ইমারত। 1847 সালে রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দির তৈরির স্বপ্ন দেখেছেন, তখন সবথেকে বড় প্রশ্ন ছিল, গঙ্গার এই নরম পলিমাটিতে অত ভারী মন্দির কি আদতেও টিকে থাকবে, নাকি তাসের ঘরের মতো তলিয়ে যাবে গঙ্গার গর্ভে। আজ এত বছর পার করে এসেও দক্ষিণেশ্বর কালী মন্দির কিন্তু এক চুলও হেলে পড়েনি। অনেকে একে মায়ের মহিমা বলেন, তবে এই ভক্তির আড়ালে লুকিয়ে আছে এমন এক আশ্চর্য বিজ্ঞান যা আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিংকেও টেক্কা দিতে পারে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের অটল থাকার রহস্য লুকিয়ে রয়েছে এর নির্মাণ কৌশলে। জানেন কিভাবে এত বছর ধরে গঙ্গার সব প্রতিকূলতাকে জয় করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দির? সাধারণত যে কোনো বাড়ির তলাটা সমান হয়, কিন্তু দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছে কূর্মপৃষ্ঠ প্রযুক্তিতে। সহজ করে বললে, পুরো মন্দিরের ভিত বা ফাউন্ডেশনটি তৈরি করা হয়েছে একটি উল্টোনো কচ্ছপের পিঠের মতো। মাঝখানটা উঁচু আর ধারগুলো ঢালু। এর ফলে বৃষ্টির জল মন্দিরের নিচে জমতে পারে না, দ্রুত দুপাশ দিয়ে বেরিয়ে যায়। ফলে মন্দিরের তলার মাটি কখনোই আলগা হতে পারে না। এছাড়া গঙ্গার ঢেউ যাতে মাটি ধুয়ে নিতে না পারে, তার জন্য ঘাটের সিঁড়িগুলিকে বিশেষ ধাপে তৈরি করা হয়েছে, যা জলের ধাক্কাকে ওখানেই ভেঙে দেয়। মন্দিরের মাথায় যে সুন্দর 9টি চূড়া বা নবরত্ন দেখা যায়, তা কিন্তু কেবল সৌন্দর্যের জন্য নয়, এটি আসলে বাতাসের দাপট সামলানোর একটি বিশেষ কৌশল। বঙ্গোপসাগরের বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন মন্দিরে আছড়ে পড়ে, এই চূড়াগুলো প্রাকৃতিকভাবেই সেই বাতাসের গতিবেগকে ছড়িয়ে দেয়। এছাড়া এই ভারী চূড়াগুলোর বিপুল ওজন মন্দিরের চারিদিকের দেওয়ালকে এমনভাবে চেপে ধরে রাখে যে ভেতরের খিলানগুলো কোনো সাপোর্ট ছাড়াই শতাব্দীর পর শতাব্দী নিজের জায়গায় অটল হয়ে আছে। মন্দির প্রাঙ্গণে সারিবদ্ধ 12টি শিব মন্দিরের গঠনও বেশ অদ্ভুত। মন্দিরগুলোর মাঝখানে খুব সরু গলিপথ রাখা হয়েছে। গঙ্গা থেকে আসা ঠান্ডা বাতাস যখন এই সরু গলি দিয়ে ঢোকে, তখন বিজ্ঞানের নিয়ম মেনে বাতাসের গতিবেগ হঠাৎ অনেকটা বেড়ে যায়। এর ফলে তপ্ত গরমের দুপুরেও কোনো পাখা বা এসি ছাড়াই পুরো মন্দির চত্বর প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে। ভক্তরা যখন প্রাঙ্গণে পা রাখেন, এক নিমিষেই শরীর জুড়িয়ে যায়। রানী রাসমণির যুগে আজকের মতন সিমেন্ট ছিল না, অথচ মন্দিরের ইটগুলি আজও পাথরের মতো শক্ত। এর রহস্য হলো বজ্রলেপ। চুন সুরকির সঙ্গে গুড়, বিউলির ডাল আর এক ধরনের বুনো ফলের রস মিশিয়ে এই আঠা তৈরি করা হয়েছিল। এই মিশ্রণটি ইটের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এমন এক বন্ধন তৈরি করেছে, যা আজকের সিমেন্টের থেকেও অনেক গুণ বেশি দীর্ঘস্থায়ী। আর বাইরের লাল ইটের কারুকার্যগুলো ঢাল হয়ে মন্দিরের মূল কাঠামোকে রক্ষা করছে। ভক্তি আর বিজ্ঞানের মেলবন্ধনে দক্ষিণেশ্বর মন্দির এক কালজয়ী সৃষ্টি। লোকমাতা রানী রাসমণি আর সেই সময়ের নাম না জানা কারিগররা প্রমাণ করে গিয়েছেন যে সঠিক পরিকল্পনা থাকলে সময়কেও হার মানানো সম্ভব। আর সঙ্গে চাই মনের নিষ্কাম ভক্তি।
আপনারা এতক্ষণ শুনছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের গড়ে ওঠার কাহিনী এবং এর পেছনের মাহাত্ম্য ও ইতিহাস। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।